জাঙ্কুক ভাইয়া, তুলে নেওয়ার আগে অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন। আমি সেজে গুজে বসে থাকবো। একটা সিনেমাটিক ব্যাপার আছে না? তোর কি মনে হচ্ছে আমি ফাজলামি করছি? মেজাজটা খারাপ করিস না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। এই তুই ফোনটা কাট। আমার মেজাজ খারাপ করছিস। আমি কেন ফোন কাটবো? আপনি দিয়েছেন, আপনি কাটবেন। জাঙ্কুকের মেজাজ হাই ভোল্টেজে দাপাদাপি করছে। কি করছে, কি করবে সে নিজেও জানে না। রাগারাগি করতে গিয়ে দুপুরের খাবারটাও খাওয়া হয়নি। সন্ধ্যার মুহূর্তে টেবিলে বসে মাকে ডাকলো বেশ কয়েকবার। কি হচ্ছে? এভাবে সারের মতো ডাকছিস কেন? পেটটা কাঁপছে আম্মা, খেতে দাও। দুপুরে খাসনি কেন? এখন নিজে বেড়ে খাবি। তুমি অন্তত আমার বাকি মেজাজটা খারাপ করো না, প্লিজ খেতে দাও। ছেলেকে খাবার বেড়ে দিয়ে বসলেন টেবিলে। তোর কি লজ্জা নেই রে? জানিস তোর বাবা মাকে আজকেও কথা শুনিয়েছে আমি নাকি তোকে আশকরা দিয়ে মাথায় তুলেছি। ব্যবসায় হাত লাগানোর জন্য তোকে জোরাজোরি করছি না। সারাক্ষণ এক পেঁচার আমার ভালো লাগে না আম্মা। আমি আগেই বলেছি, যখন আমার মন বলবে জাঙ্কুক গিয়ে ব্যবসায় বস, তখনই আমি বসবো, এর আগে নয়। তোমাদের বারবার একই কথা। বাদ দাও, তোমাকে বুঝিয়ে লাভ নেই। জরুরি কথা শোনো। যে কোনো সময় বউ নিয়ে হাজির হব। সে কি কথা? কে সে হতভাগিনী মেয়ে যে কিনা তোকে বিয়ে করবে? এভাবে বলছে কেন আম্মা? অপমান করতে একটু রয়ে সয়ে করো। যাকে করব বলেছি তাকেই করব। তেকে নিয়ে জাঙ্কুকের পাগলামির শেষ নেই, কিন্তু এই পাগলামি বিয়ে পর্যন্ত গড়ালে পুনরায় বাড়িতে তাণ্ডব চলবে। সে সতর্ক হয়ে বললেন, খবরদার জাঙ্কুক, ঝামেলা বাড়বে। এসব করিস না বাপ। তেকে ছাড়া যাকে ইচ্ছে বিয়ে কর, কিন্তু আমার যে তেকেই লাগবে। এইদিকে হাতের ফোনটা শব্দ করতেই ধ্যান ভাঙে তের। জাঙ্কুক ভাইয়া কল করেছেন। তে দ্রুত ফোন কেটে নিজ কক্ষে ফিরল। রাত 12টা বাজতে চলল। জাঙ্কুক ভাইয়া এত রাতে কেন ফোন করলো? সে কলটা ধরলো। তোর রুমের লাইট জ্বলছে কেন? ঘুমাসনি কেন? আমার তো বিয়ে জাঙ্কুক ভাইয়া। কি? তুই এই কথাটা আমাকে এখন বলছিস? চোরের মতো। রাত 12টায় কে বিয়ে করে? আপনাকে বলবো কেন? এমনি তো আপনাকে দাওয়াত করা হবে না। কানের নিচে দুটো দিয়ে ব্রেনের ব্রাইটনেস বাড়িয়ে দেবো ফাজিল মেয়ে। দাঁড়া, আমি আসছি তোর বিয়ের ব্যান্ড বাজাতে। কিছু বলার আগে ফোন কাটলো জাঙ্কুক। বেচারার মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অপরদিকে তে এতবার করে ফোন করেও পেল না জাঙ্কুককে। বেচারা ফোনটা রেখেই বেরিয়ে গেছে বউ উদ্ধার কাজে। দেয়াল টপকে গাছ বেয়ে নিচে নামলো জাঙ্কুক। আর যা হওয়ার হবে, বউ নিয়ে যে করেই হোক নিজ বাড়িতে ফিরবে। শুকনো পাতার মরমর শব্দে ধীরে ধীরে পা ফেলতে হলো তাকে। দ্রুত হেঁটে গিয়ে দাঁড়ালো তের জানালার পাশে। বেশ কয়েকবার টোকা দিলেও তের জানালা খুললো না। যদিও মেয়েটা শুনতে পায়নি। এখন বড্ড বেশি আফসোস হচ্ছে কেন ফোনটা ফেলে আসলো। জাঙ্কুক চারদিকে পা টিপে টিপে এগিয়ে যেতে দেখতে পেল তের বাবার জানালাটা খোলা। এদিকে তের মার সাথে তুমুল ঝগড়া হচ্ছে। এটা যে বিয়ে বাড়ি বিন্দু মাত্র বোঝা যাচ্ছে না। তাদের ঝগড়াটা ঠিক কি নিয়ে বোঝার চেষ্টা চালালো জাঙ্কুক। দরজায় দাঁড়িয়ে আছে তের খালামণি। খোলা জানালায় মানব অস্তিত্ব টের পেয়ে আচমকা তিনি চেঁচামেচি শুরু করে দিলেন। আল্লাহ গো, ওরে চোর চোর, তোর বাড়িতে ডাকাত পড়েছে রে। ওরে কে কোথায় আছিস? চোর চোর, ডাকাত পড়েছে। এক চিৎকারে সতর্ক হয়ে যায় বাড়ির সকলে। এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না জাঙ্কুক। বেচারা বুদ্ধি খাটিয়ে দ্রুত জানলার সামনে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তার উদ্দেশ্য কেউ যেন ঘর থেকে বের হতে না পারে। এই বাড়িতে জিন যদি একবার তাকে দেখে ফেলে তবে কুরুক্ষেত্র হবে। একসাথে সকলে চিৎকার করা শুরু করলো। মুহূর্তে বাড়ির পরিবেশ গরম হয়ে যায়। এইদিকে জিন দা নিয়ে ছুটে আসে, কিন্তু বের হতে গিয়ে বুঝতে পারলো দরজা
বাইরে থেকে আটকানো। জাঙ্কুক দ্রুত গাছে উঠে গেল, দেয়াল টপকে নিচে নামার চেষ্টা চালালো। এখন সবার চিৎকার শোনা যাচ্ছে, চোর চোর চোর, কে কোথায় আছে রে, বাড়িতে চোর এসেছে। জাঙ্কুক মুখ বাঁকিয়ে আপনা আপনি বলে, হ আমি চোর, বউ চোর, আপনার বাড়ির মূল্যবান জিনিসটা কিন্তু এ জীবন জাঙ্কুক চুরি করবে, কথা দিলাম। কিছু মুহূর্ত পর চোরের হদিশ না পেয়ে সবাই যে যার যার মতো বাড়ি ফিরল। তে জানে এই চোরটা কে, জাঙ্কুক ভাইয়া ছাড়া আর কেউ হতেই পারে না। জাঙ্কুক তখন বিছানায় উপর হয়ে শুয়ে দৌড় ঝাঁপে বেশ হয়রান হয়েছে সে। তাড়াতাড়ি গাছ বেয়ে উঠতে গিয়ে বাম পাটা ছিলে গেছে। অসময়ে তের ফোন পেয়ে ধরল সে। জাঙ্কুক ভাইয়া, চোরটা কি আপনি ছিলেন? না, কোরিয়ার প্রেসিডেন্ট ছিল। তুই মজা করলি কেন? তোর না বিয়ে? আমি বলেছি বিয়ে, তবে কবে তা তো বলিনি। আপনি কেন এলেন এত দৌড়ঝাঁপ করে? এই শোন, তোর মাথায় বুদ্ধি কম, সব গোবর। একবার বিয়েটা হতে দে, তোর কপালে আমার এক একটা চুমু তোর ব্রেনে বুলেটের মতো বাঁধবে। দেখবি আমার চুমু পাওয়ারে কেমন বুদ্ধির রানী হয়ে যাস। আজ আর ভার্সিটি যাবে না ভেবেই রেখেছিল জাঙ্কুক, কিন্তু তে যাচ্ছে, সে যাবে না তা কি হয়? তাছাড়া কলেজে ওঠার পর 1 বছর যাবৎ অনেক বাদরামও সহ্য করেছে মেয়েটার, এখন আর নয়। এখন সময় এসেছে জাঙ্কুকের নিজের জিনিস নিজে বুঝে নেওয়ার। জিন দোকান থেকে বেশ কয়েকটি জিনিস কিনলো। তে আর চোখে তাকিয়ে দেখলো জাঙ্কুককে। জাঙ্কুক সেই চাহনির পাল্টা প্রতিক্রিয়া দেখালো, ইশারায় চুমু দিয়ে। নিজের ভদ্রতার খোলসতা রেখে গলা ছেড়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, বুঝলি, এলাকার চোর বেড়েছে, মালামাল চুরি হচ্ছে, আমার মন চুরি হচ্ছে, কখন আবার আমার বউটাও চুরি হয়ে যায়। বউ চুরি হলে এই এলাকায় তাণ্ডব চলবে, আগেই বলে দিলাম। তরুণ ছেলে দোকানি জাঙ্কুকের কথা শুনে মুস্কি হাসে। জিন সেই হাসিটার অবজ্ঞা নিয়ে বলে, তোমার দোকানে বখাটেরা আড্ডা দিচ্ছে, কিচ্ছু বলো না কেন? এলাকায় বখাটেদের উৎপাত ক্রমাগত বাড়ছে, এদের মোটেও আশকারা দেবে না। জাঙ্কুক বুঝতে পারলো জিন তাকে ফোড়ন কেটে কথা বলেছে। জাঙ্কুক পুনরায় চায়ের চুমুক বসিয়ে বন্ধুকে বলে, বুঝলি, এলাকায় কিছু ভদ্র বেশি পরনিন্দা কমিটি খুলেছে, তারা যেখানে সেখানে গিয়ে অন্যের নামে নিন্দা ছড়াচ্ছে। এইসব কমিটির লোককে ধরে ধরে চিলি সসের থেরাপি দিতে হবে। এই পরনিন্দার কমিটির হেড হয়তো জানিই না এটা আমার দোকান। জিন হতভম্ব, ছোট চাচার এই দোকান সে তো জানতই না। জাঙ্কুক শার্টের কলার তুলে বসে কালো চশমাটা চোখে দিল। তে ক্লাসে গেল। তে বন্ধু ছেলেটা তেকে দেখিয়ে বলে, খালা ভালো আছেন? জাঙ্কুক ভাইয়ের কড়া আদেশ, তোকে খালা ডাকতে হবে। কোথায় তোদের জাঙ্কুক ভাই? খালা ডাক, আমি বের করছি। তে রেগে মেগে ক্লাস থেকে বেরিয়ে গেল। মাঠের শেষ প্রান্তে দেখা গেল জাঙ্কুককে। ছেলেটা বাইকে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তে গিয়ে জাঙ্কুকের পিঠে থাবা দিল। সহসা ব্যথায় চমকে গেল জাঙ্কুক। তেকে দেখে নাটকীয় ভঙ্গিমায় বলে, আস্তে বউ, লাগছে তো। কে বউ? এই খালাকে। আমার বন্ধুরা আমাকে খালা ডাকছে কেন? একবার বিয়েটা করি, তারপর ভাবি ডাকবে। জাঙ্কুক ভাইয়া, এসব কিন্তু ভালো হচ্ছে না। আমিও সবাইকে বলে দিব আপনি একটি চোর, আমাদের বাড়ি গিয়েছিলেন চুরি করতে। যা গিয়ে বল, আমি কি চুরি করেছি বলতো? আমি শুধু তোর মন চুরি করেছি। আপনাকে লাগেও চোরের মতো। জাঙ্কুক ভাইয়াকে গাজব বেজতি করে চলে গেল তে। বেচারা হতভম্ব নয়নে তাকিয়ে রইল। পাশে থেকে বন্ধুরা সবাই অট্ট হেসে ফেটে পড়ল। কেটে গেল প্রায় 1 সপ্তাহ। এই কয়েকটা দিন বিয়ে নিয়ে তের পরিবারে কোনো আলাপ আলোচনা ছিল না। তাই তো তে ভেবেই নিয়েছিল বিয়ের ভূতটা হয়তো সবার মাথা থেকে নেমে গেছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে অবশেষে পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে। একটা নীল জামদানির শাড়ি গায়ে জড়িয়ে বসে আছে তে। মেয়েটার কান্নারত ফোলা মুখখানি দেখে ন্যান্সি মিষ্টি হাসে। এই জানিস, কাঁদলে মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ বাড়ে। তোকে কি যে সুন্দর লাগছে।
ভাইয়ার বাড়াবাড়িতে এসব হলো। ভাবি, তুমি অন্তত আমার পক্ষ নিতে। আজ পর্যন্ত আমাকে দেখেছো এই বাড়িতে গলা তুলে কথা বলতে? বড়রা যা বলেছেন তাতেই শামিল হয়েছে। কথার মাঝে জিন কক্ষে এলো। ন্যান্সিকে তাড়া দিল পাত্রপক্ষের সামনে থেকে নিয়ে যেতে। মেয়েটা ছোট ছোট পা ফেলে ভিতর চাহনিতে এগিয়ে গেল বসার ঘরে। পাত্রপক্ষের টুকটাক প্রশ্নের মাঝে উপস্থিত হয় জাংকুক। ছেলেটা শার্টের হাতা গুটিয়ে বসলো সোফায়। ভীষণ ব্যস্ততা দেখিয়ে হাসি চওড়া করে বলে, সরি, দেরি হয়ে গেল। আমি আগেই আসতাম, কিন্তু একটু ব্যস্ত সময় পার করছি। জাংকুককে দেখে তের বাড়ির সবাই হতবাক হতভম্ব। পাত্রপক্ষ প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে তার পানে। জাংকুক হেসে বলে, আমি তের একমাত্র চাচার একমাত্র ছেলে। আমি জাংকুক। আর পাত্রকে? প্রশ্নটা করেই জাংকুক তাকালো পাত্রের বড় মামার পানে। জাংকুক মুখটা কুঁচকে বলে, আপনি পাত্র? বয়স কত? বুড়ো বয়সে ভীমরতি? আপনার মতো বুড়োরা কচি কচি মেয়েগুলো বিয়ে করে নেয় বলে আমার মতো আবলা ইয়াং ছেলেগুলো পাত্রী পেতে হিমশিমে পড়তে হয়। পাত্রের মামা ভীষণ লজ্জায় পড়ল। এই আত্মাকল ছেলেটাকে কে কি বলেছে? পাত্র গুরু গম্ভীর গলায় শুধায়, এই যে কোথাও ভুল হচ্ছে, পাত্রটা আমি। জাংকুক ভীষণ লজ্জা পাওয়ার ভান করে বলে, সরি সরি, আসলে উনি ঝাঁকানাকা পাঞ্জাবি পরে এসেছেন তো আমি এবার ভেবে বসলাম উনিই পাত্র। তে না চাইতো ঠোঁট টিপে হাসলো। জাংকুক যে এই বিয়ে পণ্ড করতে এসেছে সে বেশ ভালো করেই জানে। তে জাংকুকের পানে সরু চোখে তাকালো। তের সাথে মিল রেখে এই ছেলে আজ নীল শার্ট পরেছে। যে কেউ দেখলে ভাববে এরা নিশ্চয়ই কাপেল। জাংকুকের উপস্থিতি মোটেও পছন্দ হলো না জিনের, কিন্তু এই মুহূর্তে কিছু বলাও যাবে না। সে চায় না এত ভালো জায়গায় বোনের বিয়েটা ভেঙে যাক, তাই চুপচাপ সবটা হজম করছে। জিন বুদ্ধি খাটিয়ে তাড়া দিল পাত্রপক্ষকে, আপনারা নাস্তা সেরে নিন, তে বরং ভেতরে যাক। তে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষল জাংকুক। জিন একে একে নাস্তার সব টেনে আনতে ব্যস্ত। এর মাঝে জাংকুক উঠে গিয়ে দাঁড়ালো বড় চাচার পাশে। ছেলেটা চাপা স্বরে বলে, চাচা যান, কথা দিয়ে কথার খেলাপ করার মানুষ আপনি নন। আমার সাথে কিন্তু প্রতারণা হচ্ছে। ছোটবেলা থেকে বলে আসলেন আমি আপনার জামাই, অথচ ঠিকই সুযোগ বুঝে অন্য পাত্রের কাছে মেয়েকে দিচ্ছেন। আমার মেয়েকে বিয়ে করার মতো কি যোগ্যতা আছে তোমার? আপনার মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা বলতে টিকটকে নাচতে হবে, এই তো? সরি, আমার সেই যোগ্যতা নেই। অপমানে থমথমে হয়ে গেল তের বাবার মুখখানা। সত্যিই তো, তার মেয়ের কি এমন অর্জন আছে যার জন্য যোগ্যতা খুঁজছেন তিনি? জাংকুক সবাইকে নাস্তা সার্ভ করছে, এর মাঝে সে নিজেও খাচ্ছে। পাত্রের বাবা মেয়েদের আপ্যায়ন এবং মেয়ে দেখে ভীষণ খুশি। তিনি আজকেই কাবিনের তারিখ নির্ধারণ করবেন। খাবার শেষে পাত্রের পরিবার তাদের মাঝে আলাপ আলোচনা করছিল। তখন মেয়ের বাড়ির কেউ উপস্থিত নেই। জাংকুক ভেতরের কক্ষে ডাইনিং টেবিলে বসে একের পর এক পদ সাবার করছে। খাওয়া শেষে জাংকুক ওয়াশরুমে গেল। তখনই ওয়াশরুম থেকে বের হতে দেখা গেল পাত্রের বাবাকে। আঙ্কেল, আপনার পছন্দ হয়েছে মেয়ে? মাশাআল্লাহ, মেয়ে তো আমার আগেই পছন্দ করা ছিল। জি, মেয়েটা পছন্দ করার মতো, তবে মেয়েটা যে টিকটকে নাচানাচি করে জানেন আপনি? মুখ দিয়ে কয়েকবার শুধালেন আস্তাগফিরুল্লাহ। জাংকুক দ্রুত পকেট থেকে ফোন নিয়ে তের নাচের টিকটক ভিডিও দেখালো। ব্যাস, পাত্রের বাবা মুহূর্তে সিদ্ধান্ত পাল্টালেন। এই মেয়ের সাথে কিছুতেই তিনি তার ছেলের বিয়ে দেবেন না। জাংকুকের পরিকল্পনা মোতাবেক তের বিয়েটা ভেঙে গেল। এত ভালো ঘরে বিয়েটা হলো না, তা কিছুতেই মানতে পারল না জিন। এই বিয়ে ভাঙার পেছনে যে জাংকুকের হাত আছে তা সে বেশ ভালো করেই জানে, কিন্তু জাংকুককে খবর দিল কে? জিনের সন্দেহ হলো তার বাবার উপর। না চাইতেও আজ বাবা ছেলের কয়েক দফা ঝামেলা করালো। এর মাঝে তের মা ঘোষণা দিয়ে বসলেন তের বিয়ে তার বোনের ছেলের সাথেই হবে।
এবং খুব শীঘ্রই এই ব্যাপারে তিনি কারো মতামত চান না।